নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনূসের ফোন, হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস। এদিকে আয়নাঘর আমার সৃষ্টি না, বললেন জিয়াউল আহসান। ওরা এখন দেখুক পালিয়ে বেড়ানোর যন্ত্রণা কত বড়। এদিকে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের মামলা। এবং সর্বশেষ জানাবো, দল নিয়ে রাজনীতিতে আসছেন শিক্ষার্থীরা, সিদ্ধান্ত 1 মাসের মধ্যেই। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনূসের ফোন, হিন্দুদের নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোন পাওয়ার কথা জানিয়েছেন। ফোনালাপে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে নয়াদিল্লিকে আশ্বস্ত করেছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ ও প্রগতিশীল বাংলাদেশের জন্য ভারতের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ওই দিনই তাকে শুভকামনা জানিয়ে এক্সে পোস্ট দিয়েছিলেন নরেন্দ্র মোদী। আজ নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের ফোনালাপ নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, বিভিন্ন উন্নয়ন উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের জনগণকে সহায়তা করতে ভারতের অঙ্গীকারের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠী সহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতের উপর গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস আশ্বস্ত করেছেন যে বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠী এবং অন্য সব সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে অগ্রাধিকার দেবে অন্তর্বর্তী সরকার। দুই নেতা ভারত ও বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্য বিধান করে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার উপায়গুলো নিয়ে আলোচনা করেছেন বলে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে। আয়নাঘর আমার সৃষ্টি না, বললেন জিয়াউল আহসান। সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়া আলোচিত মেজর জেনারেল জিয়াউল আহসান আদালতে বলেছেন, 7ই আগস্ট আমাকে তুলে নেওয়া হয়। আমি 8 দিন ধরে আয়নাঘরে ছিলাম। আয়নাঘর আমার সৃষ্টি, আমি নির্দোষ। মামলাটি তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে। এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। সচেতন নাগরিক হিসেবে রিমান্ড শুনানিতে এক আইনজীবী বলেন, আজকের আসামি অমানুষ, আয়নাঘরের কারিগর, জনগণের গলা চিপে ধরেছে, হাজার হাজার গুম খুনের সঙ্গে জড়িত। এর সময় জিয়াউল আহসানের আইনজীবী নাজনীন নাহার বলেন, আয়নাঘর সম্পর্কে সবাই জানেন, আয়নাঘর ওনার সৃষ্টি, এটা সত্য নয়। আয়নাঘরে তিনি অলরেডি 8 দিন থেকে আসছেন। সেনাবাহিনীর কোনো কাজ করতে হলে প্রধানের অনুমতি নিতে হয়, তাই আসামিকে জামিন দেওয়ার জন্য আবেদন করছি। গত 6ই আগস্ট তিনি অবসর নিয়েছেন। 7ই আগস্ট থেকে তিনি আয়নাঘরে ছিলেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জিয়াউল আহসান 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওরা এখন দেখুক পালিয়ে বেড়ানোর যন্ত্রণা কত বড়। বরিশাল জেলা বিএনপির সাবেক সভাপতি ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবায়দুল হক চান বলেছেন, বিগত 15 থেকে 16 বছরে পুলিশি নির্যাতন, মামলা, হামলার শিকার হয়েছেন আমাদের নেতাকর্মীরা। মিথ্যা মামলায় গ্রেপ্তার ও হামলায় ভয়ে আমরাও পালিয়ে বেরিয়েছি। এখন ওরা দেখুক স্ত্রী, সন্তান, স্বজনদের রেখে পালিয়ে বেড়ানোর যন্ত্রণা কত বড়। এবায়দুল হক চান বলেন, শেখ হাসিনা মাত্র কয়েকজন নিয়ে পালিয়ে গেছেন, বাকিরা কিন্তু এখনো আমাদের মাঝে আত্মগোপন করে আছে। সেদিকে খেয়াল রাখবেন, কারণ যাতে ওরা আমাদের মধ্যে মিশে অরাজকতা সৃষ্টি করতে না পারে। আর আমরা কোনো প্রতিহিংসায় বিশ্বাসী না, সেটাও মাথায় রাখবেন। তিনি বলেন, আমাদের মাঝে সংখ্যালঘু ভাই বোনেরা আছেন, আমাদের ও তাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি। বিপদে আপদে তারা আমাদের পাশে যেমন থাকবে, তেমনি আমরাও তাদের পাশে থাকব। তাদের কোনো প্রকার ক্ষতি না হয় সেদিকে সকলেই নজর রাখবেন। কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের মামলা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে ডিএমপি শাহবাগ থানায় মামলা করেছে পুলিশ। সরকারি কাজে বাধা, পুলিশ সদস্যদের আঘাত ও ক্ষতি সাধনের অভিযোগে এ মামলা করা হয়। এজাহারে বলা হয়, 3:30টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত আন্দোলনের কর্মসূচি ছিল। সেই মোতাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অজ্ঞাতনামা ছাত্ররা জড়ো হয়ে বিভিন্ন হল প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা বিকেল 4:40 দিকে স্লোগান দিতে দিতে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হতে থাকেন। এক পর্যায়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অতিক্রম করে বেআইনিভাবে
অন্যায়ভাবে সরকারি দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করে শাহবাগ মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করে কর্তব্যরত পুলিশ সদস্যদের এলোপাতাড়ি মারপিট করে জখম করে। খলিলুর রহমান আরও উল্লেখ করেন, বিএসএমএমইউ এর পাশে নিরাপদ স্থানে রাখা এপিসি 25 ও ওয়াটার ক্যাননের চারদিকে ঘেরাও করে অনেক সংখ্যক আন্দোলনকারী উঠে উদ্দাম নৃত্য শুরু করে এবং ওয়াটার ক্যানন ড্রাইভারকে গাড়ি থেকে জোরপূর্বক বের করার চেষ্টা ও গতিরোধ করে। এ সময় ছাত্ররা বুঝিয়ে শান্ত করার চেষ্টা করেন, কিন্তু তারা পুলিশকে লক্ষ্য করে পানির বোতল, টেনিস বল ও ইটের টুকরা ছুঁড়ে মারে। এক পর্যায়ে অজ্ঞাতনামা ছাত্ররা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগের আন্দোলনে যোগদান করে বিভিন্ন স্লোগান দিয়ে বারডেম হাসপাতালে গেটের ব্যারিকেড ভেঙে পুলিশকে আহত করে এবং বিভিন্ন ধরনের অশ্লীল কটূক্তি করতে থাকে। ছাত্ররা কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপর হামলা এবং শাহবাগ থানায় ছাত্রদের ধরে নিয়ে গেছে বলে গুজব ছড়িয়ে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে এবং পুলিশকে মারার জন্য তেড়ে আসা পুলিশকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে শাহবাগ মোড় ত্যাগ করে। এই বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান কোনো মন্তব্য করতে রাজি হননি। প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে 1 মাসের বেশি সময় ধরে আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। এর মধ্যে চলতি মাসে শুরু থেকে সড়ক, মহাসড়ক এমনকি রেলপথ অবরোধ করে বিক্ষোভ করে তারা। এ ধারাবাহিকতায় আন্দোলনের অংশ হিসেবে বাংলা ব্লকের চলাকালে গত বৃহস্পতিবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। এদিন কুমিল্লা ও ঢাকার আগারগাঁওয়ে বিক্ষোভ কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। এর প্রতিবাদে রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সহ বেশ কয়েকটি ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। এদিকে কোটা ব্যবস্থা সংস্কার করে কোনো কোটা কিভাবে কমানো যেতে পারে তা দিয়ে সরকারের ভেতরে আলোচনা শুরু হয়েছে। সরকার চাইছে সবার কাছে গ্রহণযোগ্য একটি সমাধান দিতে। প্রধানমন্ত্রী চীন থেকে দেশে ফেরার পরও সরকারের ওপর মহলে আলাপ হয়েছে বিষয়টি নিয়ে। এরই মধ্যে সরকারি চাকরিতে কোটা বাতিল করে 2018 সালে জারি করা পরিপত্র অবৈধ ঘোষণা সংক্ষিপ্ত রায় গত বৃহস্পতিবার প্রকাশ করেছে হাইকোর্ট। দল নিয়ে রাজনীতিতে আসছেন শিক্ষার্থীরা, সিদ্ধান্ত 1 মাসের মধ্যেই। প্রধান 2 রাজনৈতিক দলের বাইরে গিয়ে নতুন দল গঠনের চিন্তাভাবনা করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। মূলত দেশের সব জায়গায় সংস্কার আনতে নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন তারা। সবকিছু ঠিক থাকলে আগামী 1 মাসের মধ্যে এই ব্যাপারে সিদ্ধান্ত আসতে পারে। ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত একাধিক শিক্ষার্থীর সঙ্গে কথা বলে এমনটাই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছে প্রধান 2 রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এমন দাবি প্রত্যাখ্যান করেছেন, কারণ 15 বছরের 17 কোটি মানুষকে লোহার খাঁচার মধ্যে রেখে শক্ত হাতে দমন পীড়ন করেছেন শেখ হাসিনা। গত 15 বছরে এমন পুনরাবৃত্তি চান না আন্দোলনকারী শিক্ষার্থীরা। প্রায় 30 জনের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছে রয়টার্স। এর মধ্যে শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতা সহ বিশ্লেষক রয়েছেন। আন্দোলনের সময় ছাত্র আন্দোলনের গুরুত্বপূর্ণ একাধিক নেতাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ছিলেন নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। সরকার পতন প্রসঙ্গে বাকের মজুমদার রয়টার্সকে জানান, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা তাকে অন্যায়ভাবে আটক করেছে এবং মারধর করেছে। মুক্ত হয়ে চিকিৎসা নেওয়ার সময় তিনি দৃঢ় প্রতিজ্ঞা করেন, হাসিনাকে এবার যেতে হবে। বেসরকারি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের 22 বছর বয়সী সমন্বয়কারী নাইম আবেদিন বলেন, সেই সপ্তাহে পাবলিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘটে যাওয়া সহিংসতা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তায় নামতে বাধ্য করে। ভাইদের জন্য রাস্তায় নেমে আসা তখন আমাদের দায়িত্ব ছিল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।